বন্ধুরা, ভিডিওর শেষে আমি একটা প্রশ্ন করব, তার উত্তর অবশ্যই দেবে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। বিজয়নগর রাজ্যের কাছে একটি ঝিলের ওপর একটা গ্রাম ছিল। ঝিলপুরের সৌন্দর্য আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়েছিল। কেশব, যিনি ঝিলের পাশে থাকতেন, তার ক্ষেতে কাজ করছিলেন। তখন তার 10 বছরের মেয়ে রাধা দৌড়ে এসে বলল, বাবা মা তোমার জন্য তোমার পছন্দের গরম গরম পরোটা আর আচার দিয়ে সবজি পাঠিয়েছে। বলেছে তাড়াতাড়ি খেয়ে ভালো, না হলে পরোটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমার রাধা তো আমার কত খেয়াল রাখে। আমি তো সব সময় আপনার খেয়াল রাখবো বাবা, কিন্তু আমার থেকে বেশি খেয়াল তো আপনার মা রাখেন। এই গরম গরম পরোটা মা বানিয়েছে। এটা শুনে কেশব হাসতে লাগলো আর আবার খেতে শুরু করলো। কিছুক্ষণ পর রাধা তার বাড়ি ফিরে গেল। বলেছিস তো তোমার বাবাকে খাবারটা দ্রুত খেয়ে ফেলতে? হ্যাঁ মা, আমি বলেছি। মা বলেছিল পরাঠা ঠান্ডা হয়ে যাবে, তাই জলদি খেয়ে ফেলতে। বিয়া এটা শুনে হাসতে লাগলো। সন্ধ্যায় যখন কেশব বাড়ি এলো, তার মুখটা মুষড়ে মুষড়ে ছিল। এটা দেখে বিয়া অবাক হয়ে গেল। কি হয়েছে? আজ তোমার মুখটা কেন ভার ভার? জানি না কেন শরীরে অনেক দুর্বলতা লাগছে। তোমার এই কাশির কষ্ট আমার তো একেবারেই সহ্য হয় না। কেন কোনো ভালো বৈদ্যের কাছে চিকিৎসা করাও না? হ্যাঁ, তুমি ঠিক বলছো বিয়া। কাল সকালে জয়পুর গ্রামের বেদি কানশিরামের কাছে যাব। পরদিন কেশব ঝিলপুর গ্রামের সবচেয়ে জ্ঞানী বৈদ্য কানশিরামের কাছে পরীক্ষা করাতে পৌঁছল। কেশব, দেখো তোমার বিশ্রাম করা দরকার, ক্ষেতের কাজ ছেড়ে দাও। এখন বেদিজি, এটা আপনি কি বলছেন? ক্ষেত না সামলালে পরিবারে কিভাবে সংসার চালাবো? দেখো, তোমার শরীরে একটা অদ্ভুত রোগের লক্ষণ দেখা যাচ্ছে। শোনো, আমি কিছু ঔষধি গাছের ওষুধ দেব, প্রতিদিন খাও। যদি ভাগ্য সহায়, যদি সাহায্য করো তো হয়তো বাঁচতে পারবে। হ্যাঁ, আমার শরীর একদম খারাপ হয়ে গেছে, তাই এত দুর্বলতা। হ্যাঁ কেশব, সাবধান থাকতে হবে। বেদের কথায় মন খারাপ হয়ে কেশব মুখ ঝুলিয়ে বাড়ি ফিরে গেল। ওর মুখের বিষণ্ণতা দেখে বিন্দিয়া সব বুঝে গেল। আমার মাথায় হাত দাও আর বলো বেদজি কি বলেছে। বলেছে হাড় বড়ি খাও, ভাগ্য ভালো হলে বেঁচে যাব, আর এখন আর ক্ষেতের কাজও করতে হবে না। এটা শুনে বিল্লি হকচকিয়ে গেল আর ফেটে ফেটে কাঁদতে লাগলো। তোমাকে তো চিন্তা করতে হবে না, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তোমার কিছুই হবে না। আর হ্যাঁ, আজ থেকে তোমাকে খেতে কাজ করতে হবে না, একদমই করার দরকার নেই। মাঠে আমি আর রাধা কাজ করব। বিয়া, এটা কেমন কথা? রাধা তো মাত্র 10 বছর বয়স। এ তো ছোট বাচ্চাকে আমি এমন ভাবে কাজ করতে বসিয়ে রাখতে পারি না। কিন্তু বিয়া মানল না। পরের সকালেই ও তার মেয়ে রাধাকে নিয়ে খেতে চলে গেল। মা, বাবা খেতে কাজ করছেন না কেন? আর কাল তুমি আর বাবা কাঁদছিলে কেন? আমি চুপচাপ সব দেখছিলাম। যখন তুমি বড় হবে তখন সব বুঝতে পারবে। এখন তোমার কিছু বোঝার দরকার নেই। শুধু এটুকু বুঝে রেখো, আমাদের সামনে এমন পরিস্থিতি যে এখন আমাদের দুজনকেই খেতে কাজ করতে হবে। তোমার বাবাকে আরামের খুব দরকার। একদিন বিয়া আর রাধা মাঠে কাজ করছিল। তখন গ্রাম প্রধান সেখানে এসে পৌঁছালেন। আরে দেখো দেখো, কে কাজ করছে মাঠে।
আরে কেশব তো ঘরে পড়ে থাকে, আর তোমরা মা বেটিকে মাঠে পাঠিয়ে দিলে? লজ্জা হয় না তার? আর তোমরা তোমার বাচ্চাকে কাজ করাও? বিয়ার চোখে জল চলে এলো। সে প্রধানের কানে কিছু বলল। প্রধান শুনে চমকে গেলেন। এখন ক্ষমা করো, এত বড় কথা হলো আর তুমি আমাকে বলোনি? প্রধানজি, আপনাকে বলার জন্য আমার কোথা থেকে জবান আসে? আমার তো মন কাঁপে যখন আমি এই ব্যাপারে চিন্তা করি। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, কেশব খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আমি এখনই তার কাছে যাচ্ছি। প্রধানমন্ত্রীর সাথে সাথে কেশবের বাড়িতে চলে গেল। তোমার মুখটাই সব বলে দিচ্ছে। বিয়া আমার অসুস্থতার কথা বলে দিয়েছে। ওহ, চিন্তা করো না কেশব। আমার দাদা বলতেন, ঝিলপুরের জঙ্গলে একটা নীল পাখি থাকে যা মানুষের মতো কথা বলে। তার কাছে একটা ফলের রহস্য আছে যা সব রোগ সারিয়ে দেয়। এটা শুনে কেশব বিস্মিত হল। কিছুক্ষণ ওর মুখে হাসি ফুটল। তারপর ও আবার বিষণ্ণ হয়ে গেল। এইসব পুরনো গল্প এখন আমার কোনো কাজে আসে না। আমি আমার অবস্থা জানি। আরে না কেশব, তুমি ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর। ঠিক তখনই মুখিয়া আর কেশবের কানে রাধার কণ্ঠ শোনা গেল। পিতাজি, আপনার কি হয়েছে? আমি সব শুনে ফেলেছি পিতাজি। যদি মুখিয়া বলেন যে নীলা পাখি ঝিলিপুর গ্রামের জঙ্গলে আছে, তাহলে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি ওই পাখিটা খুঁজে এনে দেব। এত বলে রাধা ঘর থেকে বেরিয়ে গেল। বিয়া তাকে ডাকার চেষ্টা করল, কিন্তু সে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পরও রাধাকে কোনো নীল পাখি চোখে পড়ল না। সে একটা ইটের নিচে বসে কাঁদতে লাগল। মঠিয়াজি বলছিলেন যে নীল পাখিটা ঝিলিপুরের জঙ্গলে আছে, কিন্তু আমার তো এখানে পাখির কোনো ছাপও দেখাই দিল না। ঠিক তখনই এক সাধু এসে পৌঁছালেন। অরে ছোট্ট মেয়ে, কেন কাঁদছো? কি হয়েছে বলো তো? রাধা রেগে রেগে পুরো ঘটনা বলতে শুরু করল। আমার বাবার শরীরে একটা রোগ হয়েছে, উনি বাঁচবেন না। ওদের চিকিৎসা শুধু নীল পাখি জানে। আমার গ্রামের মুঠিয়াজি বলছিলেন ওর এমন একটা ফলের খবর আছে যেটা দিয়ে যে কোনো রোগ ভালো করা যায়। আমরা যা পাই তা ভাগ্যের মতোই হয়, কিন্তু হাল ছেড়ো না ছেলে। গ্রামপতি ঠিক বলছে, নীল পাখি সত্যি আছে, কিন্তু সেটা পরিশ্রমে নয়, ভাগ্যে নেলে। তোর কপালের রেখা বলছে সেটা তোরই হবে। এত বলি সাধু সেখান থেকে চলে গেল। যখন রাধা বাড়ি ফিরে এলো, তখন দেখল তার বাবা কেশব আর এই দুনিয়ায় নেই। রাধা কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল। কাঁদিস না আমার মেয়ে, আমি কখনো তোর সঙ্গ ছাড়ব না। পরের দিন কেশবের শেষকৃত্য সম্পন্ন হল, আর সেই দিন থেকে রাধা আর বীণা একা হয়ে গেল। সময় কাটতে লাগল, আর রায়া এখন বেশ গম্ভীর হয়ে উঠেছে। সময় এমনই। ওই দিনগুলো কেটে গেল, আর 10 বছরও পেরিয়ে গেল। একদিন রাধা খেতে বসেছিল, তখন জমিদারের ছেলে মোহন সেখানে এসে এক পাথর ছুঁড়ে এক পাখিকে আহত করে দিল। রাধা রেগে মোহনের দিকে বলল, মোহন, তুমি কি করছো? এটা কি সব আচরণ? আরে, আমি তো এটা করতে ভালোবাসি, এটাই তো মজা। আর কি? তুমি বুঝবে না কারো নিজের মানুষ হারানোর কষ্ট কি হয়।
এই আহত পাখিরও তো পরিবার আছে। ওরা যখন এটা এই অবস্থায় দেখবে, ওদের মনটা কি করবেই তুমি বুঝতেই পারবে না। যখন আমাদের সামনে কেউ অসহায় অবস্থায় থাকে, আমরা কিছু করতেই পারি না চাইলেও। তাহলে মন কি ভাবছে? আহে, তোর বাবাকেই তো একদিন সবাইকে যেতে হয়। এটাই তো এই পৃথিবীর নিয়ম, যে এসেছে সে যাবে। তোমার মধ্যে মানবতা নামের কিছু আছে কি? একদমই না। আর যদি তোর এত খারাপ লাগে তাহলে গাঁয়ের রুগীদের সেরে দে। এখানে কি করছিস? এত বলে মোহন সেখান থেকে চলে গেল। রাধা রাগে ভরা মুখ নিয়ে বাড়ি ফিরল। কি হয়েছে রাধা, তোর মুখে কেন এমন রাগ? ও ছিল মোহন। ও পাখিটাকে আহত করেছিল, আর তারপর আমার বাবার মৃত্যুর ওপর ঠাট্টা করেছিল। বিল্লি কিছু বলতেই যাচ্ছিল, তখন সে চক্কর খেয়ে পড়ে গেল। রাধা তৎক্ষণাৎ একটা বৈদ্যকে ডেকেছিল, আর বৈদ্য রাধার মনের অবস্থা বুঝে বলল, সেই অদ্ভুত রোগে আক্রান্ত যা তার বাবারও ছিল। একবার ভেবে দেখুন, এটা কি ঘটছে। এটা তো সেই রোগ যা আমার বাবার ছিল। বিদ্বান সেখান থেকে চলে গেল। রাধা সবকিছু বুঝে গেল। চিন্তা করো না বাবা, যখন আমি আপনাকে হারিয়েছিলাম তখন আমার 10 বছর বয়স ছিল। কিন্তু এখন যে কোনো মূল্যে আমি ওই নীল পাখিটা খুঁজে বের করব। ওই নীল পাখিটা শুধু একটা লোক কথা, মেয়ে না। আর আগে যখন আমি ওই জঙ্গলে খুঁজছিলাম, তখন আমাকে একটা সাধু মহারাজ বলেছিলেন যে ওই নীল পাখিটা ভাগ্য ভালো হলে দেখতে পাওয়া যায়। পরের দিন রাধা মন খারাপ করে তার খেতে বসেছিল। ঠিক তখনই মোহন এসে হাজির হল। রাধা, তুই কখনো নীল পাখি দেখেছিস? কি বাজে কথা বলছিস? না না, বাজে কথা না, আমার কথা শোন। আমার সামনে এক নীল পাখি উড়ে গেল। আমি পাথর ছুঁড়েছিলাম, কিন্তু ও যেন বিদ্যুৎ গতিতে অদৃশ্য হয়ে গেল। এটা সব তোর মনের ভাবনা হবে। পাখিটা তো থাকবে, কিন্তু নীল হবে না, কারণ আমাদের এখানে নীল রঙের পাখি নেই। মোহন রাগে রাধাকে দেখে চুপচাপ সেখান থেকে চলে গেল। রাধা সঙ্গে সঙ্গেই উঠে তার খেতে এদিক ওদিক দেখতে লাগল। তখনও নজর পড়ল ঝোপঝাড়ের দিকে। রাধা দেখল একটা নীল রঙের পাখি রক্তে ভিজে পড়ে আছে। রাধা তাড়াতাড়ি ওর কাছে গেল আর মনোযোগ দিয়ে দেখল। এটা কি সেই নীল পাখি না যার কথা আমাদের গ্রামে লোককথায় প্রচুর বলে? হ্যাঁ, আমি সেই নীল পাখি। গ্রামের এক ছেলেটা আমার উপর পাথর ছুঁড়ে মেরেছে। হ্যাঁ, তুই তো পাখি, তুই মানুষের ভাষায় কি করে কথা বলতে পারিস? আমি জাদুকরি পাখি। শোন, কাছে ঝোপঝাড়ে একটা গাছ আছে, সেটার গুঁড়ো করে আমার ক্ষতের উপর লাগিয়ে দে, আমি ভালো হয়ে যাব। রাধার ভয় একটু কমে গেল। সে গাছটা তুলে নিয়ে তা পিষতে লাগল আর পাখির জখমে লাগাল। পরের মুহূর্তেই রং বেরঙের রশ্মি দিয়ে সেই পাখিটা সুস্থ হয়ে গেল আর রাধাকে বলল, হ্যাঁ, এখন ভালো লাগছে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ রাধা। তোমার উপকার আমি কখনো ভুলব না। তুমি আমার বাড়ি চলো, সন্ধ্যা হতে চলেছে, আর তোমাকে আমাদের গ্রামের জমিদারের ছেলে মোহন থেকে বাঁচতে হবে। সে তোমাকে আবার পাথর মারবে। হ্যাঁ, একদম, চলো। রাধা চুপচাপ নীল পাখিটাকে নিয়ে বাড়ি ফিরে গেল। রাধা, এই পাখিটা তোর কোথা থেকে পেলি? মা, আমি সবসময় বলতাম না যে চিলপুরের জঙ্গলে ওই নীল পাখিটা আসলেই... হ্যাঁ, কেউ আমার কথা বিশ্বাস করত না। এটাই সেই নীল পাখি। এটা মানুষের মতো কথা বলে। রাধা সত্যি বলছে, আমি সেই নীল পাখি যার গল্প বছর বছর ধরে চলে আসছে। মা, তুমি চিন্তা করো না, আমি তোমার রোগ ভালো করে দেব। আর শুধু তোমারই না,
আমি সেই সব রোগেরও চিকিৎসা খুঁজে বের করব যেগুলোর কোনো ওষুধ এখনো এই পৃথিবীতে সম্ভব মনে হয় না। বলো নীল পাখি, তুমি কি সেই ফলের খবর জানো যে ফল খেলে যে কোনো রোগ মিটে যায়? হ্যাঁ, সেটা একটা বিশেষ আমড়া, কিন্তু সেটা পাওয়া খুবই কঠিন। আমাকে যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হোক, করতেই হবে। আমি ওই ফলটা পেয়ে ছাড়ব, শুধু তুমি আমাকে ওখানে নিয়ে যাও। ভাবো তো রাধা, ও ফলটার একটা পরীক্ষা আছে, ফেল করলে আর কখনো বাড়ি ফিরে আসতে পারবি না। রাধা কিছুক্ষণ চুপ হয়ে রইল, কিন্তু তারপর তার চোখে একটা নির্ভীক চমক উঠল। ঠিক আছে, শুধু আমাকে ওখানে নিয়ে যাও। যেও না রাধা, যেও না, আমি তোমাকে হারাতে চাই না। মা, এখন আমি থামলে অন্যদের আশাও থেমে যাবে। নীল পাখি উড়ে গেল, আর তার পেছনে পেছনে নতুন একটা আশা, নতুন একটা ইচ্ছা নিয়েই রাধা চলল ঝিলিপুরের ঘন জঙ্গলের দিকে। রাধা আর নীল পাখি ধীরে ধীরে জঙ্গলের ঘন ছায়ায়। ভেতরে ঢুকলাম গিয়ে। এই জঙ্গলটা তো আরো ভয়ঙ্কর লাগছে। আমরা কি সঠিক দিকেই যাচ্ছি? ভয় আর দিক আলাদা। রাধা, তুই ঠিক পথে আছিস, ভয় তো শুধু তোর মনে। জঙ্গলের ভেতরে পা রাখতেই বাতাসের রং বদলে গেল। প্রতিটা গাছ যেন নজর রাখছে। একটু এগোতেই রাস্তা থেমে গেল। চারদিকে ঘন গাছেরা পথ আটকে রেখেছিল। তখনই এক পুরানো গাছ হঠাৎ করে কথা বলতে শুরু করল। রাধা, এগোতে হলে 3টে নাম বল যেগুলো তোমার কাছে সবচেয়ে মূল্যবান। ভুল উত্তর দিলে তুমি এখানে বন্দী হয়ে যাবে। আমার মা বাবা আর আমি নিজেই। সঠিক উত্তর। যাও, কিন্তু পরের পরীক্ষা আরো কঠিন। রাধা এখন প্রতিটি পদক্ষেপে নিজেকে আগের চেয়ে বেশি শক্তিশালী আর স্পষ্ট দেখতে পাচ্ছিল। কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি। কিছুক্ষণ পর রাধা এক ঝলমলে পুকুরের সামনে দাঁড়িয়েছিল। সেখানে তার প্রতিবিম্ব দেখা যাচ্ছিল। তুই কোথায় যাচ্ছিস? তুই পারবি না। তুই তো নিজের বাবাকেও বাঁচাতে পারিসনি। হ্যাঁ, তখন আমি ছোট ছিলাম, কিন্তু এখন আমি ভয় পেয়ে থাকব না, আশা নিয়ে এগোচ্ছি। যখন তুই নিজের ভয়কে দেখে তার সঙ্গে কথা বলবি, তখনই রাস্তা খুলে যাবে। পুকুর আলোতে ঝলমল করতে লাগল, আর রাস্তা খুলে গেল। সামনে ছিল এক প্রাচীন দেওয়াল ঘেরা একটা জায়গা, কিন্তু তার দরজায় একটা পাথরের মতো দেখতে সাপ বসেছিল। এটা শেষ পরীক্ষা। এই নাগ তোর সংকল্প টেস্ট করছে। শুধু সত্য বলবি, না হলে এটা জীবিত হয়ে উঠবে। হ্যাঁ রাধা, তোর উদ্দেশ্য কি শুধু মাকে বাঁচানো, নাকি কিছু আর? আমি আমার মাকে বাঁচাতে চাই, কিন্তু সাথে সাথে ওই সব মানুষেরও সাহায্য করতে চাই যাদের কোনো চিকিৎসা নেই, কোনো আশা বাকি নেই। সাপ পাথর থেকে বালি হয়ে গেল। এই মুহূর্তে রাধার হাতে রং বেরঙের রশ্মিতে ঝকঝক করছে একটা আমড়া উঠল। ঠিক এই আমরাই যে সব রোগ সারাতে পারে। হ্যাঁ, এখন আমি আমার মাকে বাঁচাতে পারব। রাধা নীল পাখির সঙ্গে গ্রামের দিকে ফিরতে লাগল। যেই মুহূর্তে সে গ্রামের সীমার কাছে পৌঁছল, তখনই তার কান ধরে কোনো একজনের চিৎকার। তোমার কি হয়েছে? তুমি কি করে আহত হয়েছ? আমি অনেক দিন ধরেই অসুস্থ ছিলাম। আমার দুর্বলতার জন্য পিতাজি আমাকে কলঙ্ক মনে করতেন। আমি যুদ্ধ করতে পারতাম না, এজন্য মহল ছেড়ে জঙ্গলে চলে এসেছিলাম। কিন্তু আমি বাঁচতে চাই, শক্তিশালী হতে চাই, তাদের স্বপ্নগুলো পূরণ করতে চাই। রাধা স্তম্ভিত হয়ে গেল। তখন নীল পাখি বলল, রাধা, ওর সাহায্য কর। এই আমরুদটা ওকে খাওয়াও। রাধা, তোমার মা অসুস্থ ঠিকই, কিন্তু এই রাজকুমারও এই জগতে হাজারো মানুষের মতো চিকিৎসার জন্য কাতরাচ্ছে। রাধা গভীর চিন্তায় ডুবে গেল।
এটা তুমি খেয়ে ফেলো। আমি তো আমার মায়ের সঙ্গে অর্ধেক জীবন কাটিয়েছি, কিন্তু হয়তো তুমি জন্ম থেকেই সুখ থেকে বঞ্চিত ছিলে। তোমার সামনে সম্পূর্ণ জীবনটা অপেক্ষা করছে। পরের মুহূর্তেই রাজপুত্র উঠে দাঁড়াল এবং রং বেরঙের আলোর ঝলকে বদলে গিয়ে সেই সাধু হয়ে গেল যিনি বছর আগে রাধাকে দেখা দিয়েছিলেন। সাধু বললেন, তুমি এই অমৃত ফলটি স্বীয় পরিশ্রম, মনোযোগ এবং নিঃস্বার্থ ভালোবাসায় অর্জন করেছ। ইহাই ছিল তোমার শেষ পরীক্ষা। আমি সেই জগতের রক্ষক যেখান থেকে এই অমৃতটা এসেছে। বাচ্চা, এটা শুধু তাদেরই মেলে যারা লোভ ত্যাগ করে অন্যের কল্যাণ করে। এই অমৃতটার একটা টুকরো তোর মাকে খাওয়াও, তিনি ভাল হয়ে উঠবেন। আর এটা প্রতিবার খাওয়ার পর আবার গজিয়ে ওঠে। যতক্ষণ তোর মন লোভ থেকে মুক্ত থাকবে ততক্ষণ। এত বলেই সাধু রং বেরঙের আলোয় হারিয়ে গেল। এবার বলি তাহলে, রাধা তো এর আগেও সাধুর সঙ্গে দেখা হয়েছিল, তাই না? তাহলে আগে সেই সাধু রাধার বাবাকে বাঁচাতে সাহায্য করলেন না কেন? বলো বলো, চুপ করে থেকো না, অবশ্যই কমেন্টে বলবে বন্ধুরা।